ওয়েলকাম ব্যাক। এখন বাজে প্রায় 12টা। একটু লেট করে ডিনার করছি, এই ডিনার করবো, ডিনার করে ভাবছি আজকে আবার একটু বেরোবো, আজকেই লাস্ট বেরোবো, কালকে তো মাম্মামের রেজাল্ট আছে। তো কালকে ওই 8টা নাগাদ, 8টা 10 এক্স্যাক্টলি টাইম দিয়েছে মাম্মামের, ওই মিটিংটা স্কেডিউল করেছে স্কুল থেকে। রেজাল্ট দেবে, তারপর একটা কিছু ফিডব্যাক মিটিং হেনা তেনা এসব কিছু করবে, করে তারপর ওখান থেকে ফিরবো। কালকে তো সারাদিন বেরোবো না, কারণ কাল রাত কাল রাত না, ইনফ্যাক্ট পরশুদিন ভোর ওই 3টে 3:30 দিকে বেরোবো, একটা লং জার্নি আছে, তো কালকে আর বেরোবো না। তো আজকে একটু পরে ডিনার করে বেরোবো, যতটা চেষ্টা করব, মানে আমি ভিডিও ক্যাপচার করার চেষ্টা করব। আজকে ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। মোটামুটি হয়তো ভালো লাগতেও পারে আপনাদেরকে, জানি না, যতটা পেরেছি আমি ততটাই ভিডিওটা ক্যাপচার করেছি। তো ঠিক আছে, আজকে আবার বেরোবো যতটা পারি। কালকে তো অনেক জায়গা দেখতে পাইনি ট্রাফিকের জন্য, আর লেটও হয়ে যাচ্ছিল। তো আজকে চেষ্টা করবো, সেগুলো যেহেতু রবিবার, কালকে অনেকের অফিস আছে, তো এক্সপেক্টেড হয়তো মে বি রাস্তা ফাঁকা থাকবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। তো ঠিক আছে, চলুন আবার দেখা হবে, আবার পুজোগুলো যতটা হয় ক্যাপচার করে আপনাদের কাছে তুলে ধরবো। সঙ্গে থাকবেন। এই দেখুন, ঘড়িতে বাজে 1:45। আমরা এই বেরোলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে সব। এখনো দেখুন রাস্তায় কি ভিড়, এটা অ্যাক্রোপলিসের মোড়টা। এখন যাচ্ছি ওই চেতলা অগ্রণীর দিকে। কালকে তো ওটা যেতে পারিনি, আজকে মেবি হয়তো ট্রাফিক থাকবে না, কারণ কালকে তো সবারই অফিস স্কুল সব আছে। দেখা যাক বোসপুকুরে কেমন ভিড়, সেটাও দেখাবো। এই লাইটগুলো কালকে অফ ছিল, আজকে দেখি জ্বালিয়েছে। আজকে তো চতুর্থী, এবার তো দুদিন চতুর্থী, তো ভালো। ওদিকে নবমী দশমী একদিনে, এদিকে আবার দুদিন চতুর্থী। এই সামনে যে স্বাস্তিক চিহ্ন, এই প্যান্ডেলটা, এটা হচ্ছে রাজডাঙ্গা। ত্রিবর্ণ থেকে বোসপুকুরের ডিস্টেন্স প্রায় ওই 1-1.5 কিলোমিটার মতন, মানে 1-1.5 কিলোমিটার আগে থেকেই এই সব বাইক গাড়ির সব পার্কিং, মানে বুঝতেই পারছেন কত ভিড়। আজকেও যা ট্রাফিক। কালকে তো মাম্মামের স্কুলে আর সকাল 8টা 10-এ অ্যাপয়েন্টমেন্ট, মানে ওর রেজাল্টের। ওদের ওখানে তো টাইম ডিভাইড করা থাকে, এক একজনে এক এক টাইমে। যা মনে হচ্ছে একবার হয়তো মাম্মামের স্কুলেই ঢুকতে হবে রেজাল্ট নেওয়ার জন্য। এই ডান দিকে দেখুন ঠাকুর নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বড় ঠাকুর, ওই জন্য ডিভাইড ডিভাইড করে নিয়ে যাচ্ছে। ওদিকে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সব এভাবে আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছে। ওদের মা যে কোথায়, মায়ের গাড়ি দেখা যাচ্ছে না। এই বোসপুকুর ক্রস করছি, সামনে বাঁ দিকে বোসপুকুরের প্যান্ডেল। এই দেখুন ডান দিকে সব বোসপুকুরে ঢোকার লাইন, বোসপুকুর প্যান্ডেলে। পেছনে বোসপুকুরে গাড়ির লাইন, সামনেও গাড়ির লাইন, প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত পার্কিং এর সব লাইন। জানি না, সবাই হয়তো ওই আমাদের মতন ডাইরেক্টলি স্কুল কলেজ অফিস যাবে। এই দেখুন আমাদের ককলোচকে, সেও রাত্রি 2টো বাজে, তার তো এমনি সারাদিন ঘুম নেই, এখন আরোই ঘুম নেই, জানলা দিয়ে একদম সব ঘুরে ঘুরে দেখছে। এই লাইটগুলো কালকে অফ ছিল, এদিকে একটা প্যান্ডেল আছে ছোট, এই লাইটগুলো কালকে অফ ছিল, আজকে দেখি সব লাইটই জ্বালিয়েছে। তো একটা পুজো আছে মনে হয়, ভালোই লাইটিং। সদীপের মাথার জন্য কিচ্ছু দেখতে পেলাম না। ডান দিকে চলে যাচ্ছে একডালিয়া, ওই যে ইয়েলো কালারের লাইটটা দেখা যাচ্ছে, আর আমরা যাচ্ছি সোজা, কারণ আমরা যাব ওই চেতলা। এই গড়িয়াহাট মোড়ে অটো, বাইক, স্কুটি, গাড়ি সবের প্রচুর ভিড়, প্রচুর। এই হচ্ছে হিন্দুস্তান ক্লাবে ঢোকার যে বাইরের গেটটা, সেই গেট আর লাইটিং গুলো। এই যাচ্ছি চেতলা অগ্রণী ক্লাব, এটা তো অন্য রাস্তা দিয়ে ঢুকেছে, আমি তো চিনি না, এবার সদহীন চেনে কিনা আমি সেটাও জানি না। এটাও মনে হচ্ছে একটা প্যান্ডেল, দূর থেকে মনে হচ্ছে কোনো সত্যিকারের মন্দির। কোন দিকে যাবো? এই দেখুন আজকেও এই চেতলা যাওয়ার পথে কিরকম ভিড়।
আবার সেই একই জায়গায় আটকানো 66 পল্লীর অপোজিট ফুট। ভেতর ভেতর দিয়ে এসে ভাবলাম হয়তো ইজিলি বেরিয়ে যাব, কিন্তু সেই মেন রোড উঠে, মানে মেন রোডেই উঠলো জিপিএসটা যেভাবে দেখালো। কয়েক ঘন্টা ঘোরাঘুরির পর এই যে একটা পার্কিং এর জায়গা কোন রকম পেলাম। বাইরে বিভৎস মনে হয় না পুচকিটাকে নিয়ে আমি ঢুকতে পারবো ভেতরে, দেখা যাক। এই যে চেতলা অগ্রণী ক্লাবের লাইনে লোকের সমুদ্র, সমুদ্র লোকের পল্লব, কিন্তু সিস্টেম খুব ভালো ছিল ওদের। সবাই মিলে দাঁড়িয়ে আছি, এই যে নিচে মাম্মাম বেচারি দাঁড়িয়ে। এই যে আমি আর ককরোচ। এই যে মেইন এন্ট্রান্স চেতলা অগ্রণী ক্লাবের। ভেতর থেকে প্রচুর আরতি আর ঘন্টার আওয়াজ আসছে। চারিদিকে শুধু মোবাইল স্ক্রিন, ক্যামেরা করছে, ভিডিও করছে, আর লোকের মাথা দেখা যাচ্ছে, আর কিচ্ছু না। আলাদা করে আর কিছুই বলার নেই, জাস্ট অসাধারণ, অসাধারণ, অসাধারণ। চারিদিকে বারাণসীর গঙ্গা ঘাটের যে আরতি হয়, সেই আরতি হচ্ছে। আর সবাই ওই হর হর মহাদেব, হর হর মহাদেব বলে চেঁচাচ্ছে, হর হর মহাদেব। শুনতেই পাচ্ছেন শিব ঠাকুরের সেই ডুগডুগি বাজাচ্ছে চারিদিকে। আর নিচ দিয়ে গঙ্গার মতন জল বেয়ে যাচ্ছে, আর আর্টিফিশিয়াল সেই স্রোতও একটা ক্রিয়েট করেছে। এই যে সেই বিশাল বড় একটা শিব ঠাকুরের মাথা। এই যে নিচ দিয়ে গঙ্গা জলের মতন, গঙ্গার মতন জল মানে বয়ে যাচ্ছে, আর একটা আর্টিফিশিয়াল একটা স্রোত ক্রিয়েট করেছে। জাস্ট সামনেরটা দেখুন, অপূর্ব, জাস্ট অপূর্ব। শুনতেই পাচ্ছেন চারিদিকে সব হর হর মহাদেব, হর হর মহাদেব বলে যাচ্ছে। জানি না ভিডিওতে কতটা জাস্টিফাই করতে পারছে এই পুরো ভিউটা। চোখে দেখা আর সামনে মানে ভিডিওতে দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ। চারিদিকে দেখে, এনভায়রনমেন্ট দেখে, আওয়াজ, মিউজিক দেখে মনে হচ্ছে না এটা দুর্গার প্রতিমা বা দুর্গাপুজোর প্যান্ডেল। মনে হচ্ছে কেদারনাথে চলে গিয়ে চারিদিকে শিব ঠাকুরের জয় জয়কার হচ্ছে। আমার জীবনের প্রথম এত বড় একটা পঞ্চপ্রদীপ, মানে উপর নিচ হচ্ছে, এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, মানে অসাধারণ, মানে আমার স্বপ্নের অতীত। আর চারিদিকের ইন্টেরিয়ার, উপরের ইন্টেরিয়ার ডিজাইন দেখে আমার একদম মুখ বন্ধ, কিছু বলার নেই। আর এত বড় পঞ্চপ্রদীপ, মানে মুভিং পঞ্চপ্রদীপ, মনে হয় না জীবনে আর কোনোদিনও দেখতে পারবো। এটা আমার জীবনের সবচেয়ে বড় সেরা জিনিস ছিল। ভেতরে এত গরম যে 5-6টা এসি চলছে, তাও গরম আর যাচ্ছে না। আর গরম লাগলেও এই যা দৃশ্য আছে, সারা জীবন না ভোলার মতন। এই বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ধরেই ভেতরে ছিলাম। সবারই একটা টাইম লিমিট আছে, অনেকক্ষণ লাইন থাকলে খুব টাইম ম্যানেজমেন্ট খুব সুন্দর, যাতে বেশিক্ষণ কাউকে দাঁড়াতে না হয়। এই জাস্ট ওখান থেকে বেরোলাম। চেতলা অগ্রণী পুজোটা ভিডিওতে ইউটিউবে অনেক দেখেছি, বাট লাইভ দেখা মানে আমার কাছে ভাষা নেই। A1 যেটাকে বলে, A1 অফকোর্স হবে কয়েক কোটি টাকার প্রজেক্ট বলে কথা। মাই গুডনেস, মাই গুডনেস। A1 মানে A1 এর চেয়ে যদি উপরে কিছু থাকে সেটাই, বাপরে বাপ, এলাহি ব্যাপার, এলাহি কারবার। বারাণসীর যে গঙ্গা আরতি হয় সেই থিমটাই আছে, প্লাস শিব ঠাকুরের তো আরও অনেক কিছু ছিল। এনিওয়েজ, মানে এই ঘন্টার পর ঘন্টায় শুধু একটা পুজোর জন্য ওয়েট করে সার্থক আর কি। ঠিক আছে, চলুন গাড়ির দিকে এগোই। এই আমরা এখন মুদিয়ালির সামনে।
মাঝখানে টেনশন হয়ে গিয়েছিল, গাড়িতে পেট্রোল ছিল না, অনেক খুঁজে এদিক ওদিক করে পেট্রোল ভরে এই জাস্ট মুদিয়ালিতে এলাম। এই ঢুকছি মুদিয়ালির দিকে। দেখুন এই বাড়িটা কত সুন্দর দেখতে, ফ্ল্যাট নাইট একটা বাড়ি। চলুন সামনে গিয়ে আরো দেখাই ক্লোজ। এই দেখুন এন্ট্রেন্সটা খুব সুন্দর দেখতে করেছে, আর লাইটিং দেখুন, ছোট প্যান্ডেল বাট খুব সুন্দর, অপূর্ব। একটা পুজো বড় ছোট ভাবে জাজ করলে ভুল হবে। এই পুজোটা বিশাল বড় প্রজেক্ট যদিও না, কিন্তু মানে লাইটিং আর ইন্টেরিয়ার ডিজাইন দেখে একদম মানে কি বলবো, মানে ওয়ান্ডারফুল। হলুদ লাইটটা এত মানে সুন্দরভাবে মানে স্ট্রাকচারটাকে ফুটিয়ে উঠেছে, আর কি বলবো, কিছু বলার নেই। দেখে মনে হচ্ছে একটা বৌদ্ধ মন্দির টাইপের। চলুন ভেতরে গিয়ে একটু দেখি। ইয়েস, ভেতরে একটা বৌদ্ধ মন্দিরের মতন, অপূর্ব, অ্যাজ ইউজুয়াল, নাথিং নিউ, প্রতিবারের মতন অপূর্ব। এই যে দেখুন একটা বিশাল বড় একটা বৌদ্ধ মন্দিরের স্ট্যাচু, ভেতরে ইন্টেরিয়ার ডিজাইন দেখে তো একদম মানে অবাক করা ব্যাপার। খুব সুন্দর, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ব্যাপারগুলো। এই যে গৌতম বুদ্ধর মাথাটা রিভলভ হচ্ছে, এটা 3D আর্কিটেকচারে তৈরি করা। এই যে ঠাকুরের মূর্তি, খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দরভাবে তৈরি করেছে, অপূর্ব লাগছে দেখতে। আর ভেতরে ইন্টেরিয়ারের কথা মানে যত প্রশংসা করবো ততই কম হবে, এত সুন্দরভাবে তৈরি করেছে, মানে মারাত্মক। আর এই দেখুন ঠাকুরের মূর্তিটা খুব সুন্দরভাবে করেছে, খুব সুন্দর। যদিও আমি একটু দূর থেকে জুম করে যতটা পেরে তুলেছি, বাট কি বলবো, অ্যাজ ইউজুয়াল মানে নতুন কিছু না যে এইবার হট করে ভালো করেছে। প্রতিবার যে মুদিয়ালিটা দেখা হয়ে গেছে, এখন নেক্সট দেখি কোথায় যাব। বাড়িও চলে যাবো ভাবছি, কারণ অলরেডি 3:30 পৌনে 4টা বাজে। দেখেইছেন মুদিয়ালিটা কি সুন্দর হয়েছে, মানে নতুন করে বলার কিছু নেই। এক্সেলেন্ট, এক্সেলেন্ট একটা বৌদ্ধ মন্দির। কোথায় যাবে? সুরুচি সংঘ। ওকে, 8 মিনিট, ঠিক আছে, দেখা যাক। সুরুচি সংঘটা একবার দেখে আসি। কেমন লাগলো পুজোগুলো একটু কমেন্টসে জানাবেন। কে বলবে 8 মাসের বাচ্চা এত এনার্জি, সমানে সমানে তাল দিয়ে যাচ্ছে। এনিওয়েজ চলুন নেক্সট হপিংয়ে দেখা হবে আবার। বাড়িটা দেখুন, প্রায় কয়েকশো বছরের বাড়ি, কেউ থাকে না, একদম বলতে গেলে ভুতুরে বাড়ির মতন হয়ে গেছে, ভেঙে চড়ে গিয়েছে। ব্রিটিশ আমলের বাড়ি হবে খুব সম্ভবত, এরকম বাড়ি অনেক আছে কলকাতাতে। এই হলো সুরুচি সংঘর এন্ট্রেন্স, সামনে আরো গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো প্যান্ডেলটা, যা দেখছেন একটা নীল রঙের থিম জাহাজের উপর। সব প্রাপ্ত পুরস্কার দেখছেন 2001 থেকে 2023 অব্দি, প্রচুর পুরস্কার পেয়েছে। কিন্তু জানি না এবার আমার অতটা মানে ভালো লাগলো না পুজোর প্যান্ডেলটা, মানে অ্যাকচুয়ালি আগে যা দেখেছি তার থেকে এবার একটু সেরকম অতটা ভালো লাগলো না আমার। এই যে একটা জাহাজের ওপর পুরো প্রতিমাটা, মানে বাইকের ওই অয়েল ট্যাঙ্কের প্লাস সাইকেলের কিছু মানে পার্টস দিয়ে অনেক কিছু করে বানিয়েছে। যদিও এটা অনেক কষ্ট করে বানিয়েছে, এমন না যে খুব ইজি প্যান্ডেলটা, খুব সুন্দর। এই যে মূর্তিটা ভালো হয়েছে, বাট নট টু মাই এক্সপেকটেশন। আর টাইম ম্যানেজমেন্ট খুব খারাপ, মানে কত ঘুরে ভেতরে ঢোকাতে হচ্ছে, আর তারপর অনেক দূরে ছেড়ে দিচ্ছে, মানে যাই না, ম্যানেজমেন্ট হিসাবে খুব খারাপ কম্পেয়ার টু সুরুচি সংঘ। এত ভালো টাইম ম্যানেজমেন্ট করেছে ভিড় হওয়া সত্ত্বেও। বেরিয়ে গিয়েছে, এক্সিটটা অনেক দূরে গিয়ে ছেড়েছে। দেখুন কত সব খাবারের ফুড স্টল লেগেছে। এত হাঁটতে হলে তো লোকজনের এনার্জি দরকার, আর এনার্জির জন্য প্রচুর খাবারেরও দরকার। প্রচুর ডান দিক বাদিক প্রচুর ফুড স্টল, জুস সেন্টার, লাস্সি, চা, কফি তো আছে, প্লাস এমনি স্ন্যাক্স ফাস্ট ফুডের দোকান তো প্রচুর আছে। এটা একটা, যাই হোক, দেখতেই পারছেন নতুন কিছু না সবার কাছে। এই দেখুন আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। সুরুচি সংঘ লাস্ট দেখা হয়েছে, অলরেডি সকাল হওয়া শুরু হয়ে গেছে।
ঘড়িতে এখন বাজে 5টা 10। মামামের 8টা 10-এ স্কুলের টাইম দিয়েছে। এখন বাড়ি গিয়ে একবারে আর ঘুম হবে না, রেডি ফেডি হয়েই শোবো একটু, যেটুকুন রেস্ট নেওয়া যায়, তারপরে না হয় এসে আবার ঘুমাবো। সব মন্দির টন্দিরও আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। 1-2টো মন্দিরে তো দেখলাম যে মানে সকালে আরতিও শুরু হয়ে গেছে। এই দেখুন গড়িয়াহাট জাস্ট ক্রস করলাম, এখন এই বিজন সেতু উঠবো। রেগুলার তো শতদ্বীপ শুরু করে, সকালের ব্লগটা শতদ্বীপকে দিয়েই শুরু হয়। আজকে আমি শেষও করলাম না, শুরুই করে দিলাম। কালকে রাতেরটাই অলরেডি কন্টিনিউ হচ্ছে, তো আর গুড মর্নিং দিয়ে আজকে শুরু হবে না। ঘোষপুকুরে এখনো দেখছি গাড়ির লাইন পড়ে আছে, দেখা যাচ্ছে না ঠিকভাবে, যেহেতু ওই যে দেখুন গাড়ির লাইন পড়ে আছে, এই যে দেখুন। মামামের স্কুল থেকে বেরিয়ে এসেছি, এই যে মামামের স্কুলের রেজাল্ট। এবার রেজাল্টে আমাদের কি ধরনের মতামত বা টিচার আমাদেরকে কি বললো, তো সেটা না হয় ঘরে গিয়ে বলবো। তো এইটা হচ্ছে রেজাল্ট, মানে রেজাল্টের বাইরেটা, ভেতরে তো আরো কয়েকটা পেজ আছে, সেগুলো না হয় ঘরে গিয়ে দেখাবো। মামামের রেজাল্ট সকালে তো দেখালামই, এটা হচ্ছে মামামের রেজাল্টের ওদের পেজ গুলো বলেছিলাম তখন দেখাবো। এরকম ভাবে ওদের অ্যাকচুয়ালি A+ বা ওরকম ভাবে গ্রেডেশন হয় না, এরকম করে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে। এই যে এখানে যে স্মাইলি গুলো করা আছে, মানে ফ্লাওয়ার স্মাইলি, তার উপরে ওদের মানে ইয়েটা হয়, গ্রেডেশনটা হয়। তো এখানে এখানেও দেওয়া, এখানেও দেওয়া। এবার এখানে হচ্ছে স্পেশাল রিপোর্ট, মানে কমেন্টটা দেওয়া আছে এটা। আর T2 গ্রেডস এখানে যেটা দেওয়া আছে, এটা আছে দুটো স্মাইলি, মানে গুড, তারপরে স্যাটিসফ্যাক্টরি, ফেয়ার, নট ইয়েট রেডি। মানে ওদের অনুযায়ী, ওদের স্ট্যান্ডার্ড, যেরকম স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করে সেটা, মানে এটা গুড মানে এটা A+, তারপরে এটা স্যাটিসফ্যাক্টরি মানে এটা A, আর এটা হচ্ছে B, আর এটা হচ্ছে একদমই মানে যারা কিছুই পারে না C, বা তার নিচে যদি কিছু থাকে সেটা। ওদের গ্রেডেশন অনুযায়ী, কারণ গত বছরের সাথে এবারেরটা যদি আমি ট্যালি করি, মানে গত বছর তো দুটো রেজাল্ট বেরিয়েছে, এবারের প্রথম এটা হাফ ইয়ারলি, তো সেটা অনুযায়ী ও হচ্ছে A-তে আছে, মানে স্যাটিসফ্যাক্টরি। আর গুড মানে এটা দুটো স্মাইলি মানে A+। এবার ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ রেজাল্ট দেখানো হয়। এবার ব্যাপারটা হচ্ছে রেজাল্টটা যেটা দিয়েছে, মানে আমার এক্সপেকটেশনের মধ্যেই ছিল, মানে এবার এরকমই হবে। প্রথমত এটার হচ্ছে প্রথম কারণ হচ্ছে ছোট জনের জন্য আমি ওকে অতটা ভালো করে টাইম দিতে পারি না। মানে কি, রেগুলারই নিয়ে বসি, কিন্তু সব সময় যে আমি ডেডিকেটেডলি ওর সাথে ওর পড়াশোনা নিয়ে লেগে আছে সেরকম না। কিন্তু টিচার যেটা বারবার করে বলেছে, ও প্রচন্ড তাড়াতাড়ি সব পড়া ক্যাচ করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, ও যা শিখেছে বাড়িতে আমি যতখানি না শিখিয়েছি, স্কুল থেকে ক্যাচ করে করে সেটাই ও নিজের থেকে শিখেছে। আমি ওকে রেগুলারই নিয়ে বসি, কিন্তু যাই হোক, ভিডিওটা আবার শুরু করছি। এই কথা বলতে বলতেই ওর দিদির মতন করতে গিয়েছে আর উল্টে পড়লো, সেই জন্য ভিডিওটা মাঝখান থেকে ব্রেক হলো। যাই হোক, ওকে আমি রেগুলারই নিয়ে বসি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও রেগুলার তো আর বাচ্চাদের মুড থাকে না সেরকম করে পড়ার, আর ও সেরকম ভাবে রেগুলার অতটা কনসেন্ট্রেশন সহকারে পড়ে না, কিন্তু যেটুকুন পড়ে একদম সলিড পড়ে। তো রেজাল্টে টিচার বারবার করে বললো ওর যা রেজাল্ট আছে, মানে আরো ছেলেমেয়েরা স্কুলে আছে যারা, মানে আমি শুধু ভাবি ও হয়তো পারছে না বা কিছু, ইচ্ছা করে করে কখনো কখনো উল্টো ডিজিট লিখছে বা উল্টো মানে অ্যালফাবেট গুলো লিখছে, আমি তাই ভাবি। কিন্তু আমি যাও টিচারের কথায় আজকে বুঝলাম, মানে ও চায় যেমন বাড়িতে আমি সবসময় ওকে সামনে নিয়ে বসে হাত ধরে শেখাই, ও চায় ওর টিচারও ওর সাথে ওরকম হাত ধরে থাকুক, ও তখন লিখবে। এমনিতে ও বলে সব পারছে ক্লাসে, কিন্তু টিচার সামনে না দাঁড়ালে পড়বে না। আরেকটা জিনিস আমার বলা উচিত না, সব বাচ্চারাই তো সেম, কিন্তু মানে আমার যেটা টেনশন ছিল, হয়তো ওই পিছিয়ে পড়ছে, ও পারছে না। কিন্তু আজকে শুনলাম যে আরো অনেকে আছে, মানে যারা হয়তো কিছুই পারে না, ও তো সেখানে, মানে ও তো সেখানে বলবো না, হয়তো ও A+ পায়নি, A পেয়েছে, কিন্তু আমি যতটা ওকে টাইম দিচ্ছি সে তুলনায় ও যথেষ্ট ভালো ইমপ্রুভ করছে, যা টিচার বললো। তো আমরা রেজাল্টে স্যাটিসফাইড দুজনেই। আরেকটা জিনিস, যে প্রথম থেকে আমি বাচ্চাকে ফার্স্ট হতেই হবে বা A+ পেতেই হবে, মানে আমি এরকম ভাবে বাচ্চা তৈরি করতে চাই না। মোটামুটি আমি চাই বড় ক্লাসে ও এরকম একটা অ্যাভারেজ রেজাল্ট রাখুক, অ্যাভারেজ ইন দ্য সেন্স 80% অ্যাভাব পেলো,
সবসময় যে একদম 100% বা 99-98% পেতে হবে সেরকম আমি বা শতই কোনোদিনই ওকে প্রেশার দেবো না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাদের কিছু প্ল্যান আছে, পুজোর পরে ঘুরে এসে ওকে ভর্তি করবো, যেগুলোতে ওর ন্যাক আছে, যেমন নাচ, ক্যারাটেতে দেবো। আর হচ্ছে গানটাও ইদানিং দেখি ও করছে, একা একাই সব মোবাইল শুনে শুনে গান ইয়ে করছে, তো এগুলোতে দেবো। এবার আমার হারমোনিয়ামটা আমি ভেবেছি বাড়ির থেকে নিয়ে আসবো, এগুলোতে দেবো। তো আমাদের ইচ্ছে এরকম অন্য লাইনে কোনো লাইনে ও যদি স্ট্যান্ড করতে চায় ও সেই লাইনে যাক, ও করুক। আমার তাতে, আমাদের কারোরই তাতে কিছু ইয়ে করার নেই। সেজন্য পড়াশোনা নিয়ে এখন এই 4.5 বছর বয়সে ও যেটা করেছে ওর দিক থেকে একদম খুব ভালোই করেছে, আমাদের তাতে কোনো। আর নার্সারি ওয়ানেও ওর হাপিয়ালিটাতে এক্স্যাক্টলি সেম এরকমই ছিল, কিন্তু যখন ফাইনাল রেজাল্ট বেরোলো সেটাতে যথেষ্ট ভালো। আর ওদের স্কুলে একটা জিনিস, ক্লাস 2 অব্দি কোনো পরীক্ষা নেই। ওদের যেটা হয় ক্লাস অ্যাসেসমেন্টে হয়, মানে রেগুলার ক্লাসে কে কে এরকম পড়াশোনা করছে ওর উপরে ওদের এই গ্রেডেশনটা হয়, তো তাতে ওর যা আছে আমরা স্যাটিসফাইড।